নমস্কার। প্রকৃতিকে আমরা কেন ভালোবাসি? মাঝে মাঝে আমাদের মনে হয় এই শহরের ইট কাঠ ধুলো কংক্রিট দূষণ এর থেকে পালিয়ে গিয়ে প্রকৃতির কোলে মুক্ত পরিবেশে চলে যাই, যেখানে খোলা মাঠ থাকবে, মাঠের পাশে একটা জঙ্গল থাকবে, তাতে গাছ থাকবে, গাছে পাখি পাখালি কিচিরমিচির করবে, আর পাশে যদি একটা জলাশয় বা দিঘি বা লেক পুকুর কিছু থাকে তাহলে তো কথাই নেই, পিকনিক হয়ে যাবে। একটা ব্যাপার হচ্ছে যে এই প্রকৃতিকে ভালোবাসার জন্যে, প্রকৃতির কোলে সময় কাটাবার জন্যে সরকারের তরফ থেকে একটা উৎসবের আয়োজন প্রতি বছর করা হয়ে থাকে, যার নাম বন মহোৎসব। আমরা অনেকেই জানি যে ভ্যালেন্টাইন্স ডে কবে, কিন্তু বন মহোৎসব কবে সেটা সবাই ঠিক জানি না। আজকে আমরা বন মহোৎসব কাকে বলে সেটা জানবো, এবং বন মহোৎসবের তাৎপর্যই বাকি সেটাও আমরা জানবো। স্টুডিওতে আজকে আমাদের দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, যারা এ নিয়ে আমাদের বলবেন। আসুন তাদের সাথে আলাপ করি। আমার ঠিক পাশেই রয়েছেন আসাম ইউনিভার্সিটির ইকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর পার্থঙ্কর চৌধুরী, এবং তার পাশে রয়েছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার ডিএফও শ্রী শনিদেব চৌধুরী। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত। তো ডিএফও সাহেব, আমি আপনার কাছে প্রথমেই যাব। দেখুন, আমি শুরুতেই দর্শকদের ওই প্রাকৃতিক পরিবেশ, খোলা জায়গা, পিকনিক টিকনিক বলে ফেলেছি। এই বন মহোৎসবটা কি আপনি একটু বলুন। वन महोत्सव बेसिकली जो है 1950 में स्टार्ट हुआ था यहाँ पे कि मुंशी ददन एग्रीकल्चर एंड फूड मिनिस्टर थे। तो उन्होंने उनका एक मेन ये था कि अवेयरनेस प्रोग्राम एक तरीके से स्टार्ट करने के लिए पूरे देश भर में, जहाँ पे बहुत लार्ज स्केल पे प्लांटेशन किया जाना चाहिए। फॉरेस्ट डिपार्टमेंट तो एनीवे प्लांटेशन करते हैं, लेकिन एक डिपार्टमेंट प्लांटेशन करना और पब्लिक का भी पार्टिसिपेशन होना दो अलग अलग चीज़ थे। तो वो उसी समय से 1950 से लेके आज तक हम लोग वन महोत्सव के तरीके से हम उसको मनाते हुए आ रहे हैं। और पब्लिक का इसमें बहुत बड़ा पार्टिसिपेशन होता है कि जैसे कछार डिवीज़न में आप ले लीजिए, फॉर दैट मैटर अभी हम लोगों ने बायोडाइवर्सिटी डे मनाया, फिर एनवायरनमेंट डे मनाया 5 जून को, और अभी 1 से लेके 7 जुलाई तक वन महोत्सव बना रहे हैं, जिसमें कि पब्लिक बहुत ह्यूज नंबर पे पार्टिसिपेट करके अपने जहाँ पे भी जगह हो, कहीं पर भी, चाहे अपने परिसर में, घर में, स्कूल में, क्या कॉलेजेस में या रोड साइड में, जहाँ पे भी पब्लिक को जगह मिलती है वहाँ पे वो प्लांटेशन वो कर सकते हैं। তার মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে প্রতি বছর জুলাই মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি এই এক সপ্তাহ জুড়ে এই বন মহোৎসবটা পালিত হয়। সেখানে আমরা কি করি? গাছ লাগাই। यस। আচ্ছা, তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কাছে আবার আসবো। পার্থঙ্কর চৌধুরী সাহেব, আপনার কাছে আছি। এই বন মহোৎসবের যে মানে এই যে করা হচ্ছে, যেটা উনি বললেন ডিএফও সাহেব, যে 1950 সাল থেকে তখনকার থেকে শুরু হয়েছিল একটা এই বন মহোৎসব, মানে গাছ বৃক্ষরোপণের ব্যাপারটা। তো বৃক্ষরোপণ ব্যাপারটা আমাদের কেন দরকার? আমার তো শুধু মনে হচ্ছে, আমি উৎসাহ পাচ্ছি শুনে, যে গেলাম একটা লাগালাম, লাগিয়ে এইভাবে তাকালাম, তাকে একটা ফেসবুকে ছবি হয়ে গেল, ক্লিক করে দিলাম। ব্যাপারটা তাৎপর্য কি, কেন করবো? আমি আর একটু আগে থেকে বলছি। বিষয়টা হচ্ছে গিয়ে, ধরুন 50 বছরের কথা উনি বলেছেন। আমরা যদি কানাডাতে দেখি, মানে ভারতবর্ষের বাইরে অন্য দেশগুলোতে দেখি, এবছর 2020 সালে ওদের মানে 100 বছর সেই বন মহোৎসব উৎসব পালনের 100 বছর পূর্তি হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল ফরেস্ট ফেস্টিভ্যাল সেখানে হয়। 100 বছর হয়ে গেছে। 100 বছর পূর্তি হচ্ছে, এবং সেপ্টেম্বর মাসে সেটা হয়, কারণ সেখানের মনসুনের সঙ্গে আমাদের মিল নেই। তো 20 থেকে 26 সেপ্টেম্বর এই বছর 2020 সেখানে এই যেটা ন্যাশনাল ফরেস্ট উইক হবে, সেটার 100 বছর পূর্তি হবে। আমাদের 70 বছর হয়েছে। আচ্ছা, তো বলছি যেটা অন্য দেশগুলোতে সেই মানে এটা ডিফারেন্ট হতে পারে, হতে পারে, কিন্তু বিভিন্ন দেশে সেই উদ্দেশ্যটা একই, যেটা আমাদের ডিএফও সাহেব বললেন, যে গাছ লাগানোটাকে অনুপ্রাণিত করা। আমরা যেমন দেখি 5 জুন আসলে পরেই, যেটা আপনি শুরুতে বলেছিলেন, যে গাছ লাগিয়ে একটা ফটো দিয়ে তারপর সেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া, সেটা একটা জিনিস। আমি বলছি গত বছর, এবছর 2019-এ রাজ্যিক স্তরে যেটা পরিবেশ দিবস, সেটা শিলচরে হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মানে প্রধান অতিথি। তো ওনার বক্তব্যে অন্য কথার মধ্যে যে কথাটা বিশেষ গুরুত্ব দিয়ে বলেছিলেন যে আমাদের দুটো হাত আছে। রাজ্যবাসীকে সবাইকে বলেছিলেন, আমাদের দুটো হাত আছে, আসুন দুটো হাত দিয়ে আমরা দুটো করে গাছ লাগাই। সেটা একটা ক্লেরিয়ন কল ছিল বলা যেতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই আবেদনটা মানে
কাছাড়বাসী বলুন বা বরাকবাসী বলুন বা রাজ্যবাসী বলুন, কে কতটুকু রেখেছেন সেটা আবার মানে অডিট করার বিষয় এক নম্বর হচ্ছে গিয়ে। আর যে অবজেক্টিভ নিয়ে যেটা আপনি প্রথম প্রশ্ন করেছিলেন যে কিসের জন্য বন মহোৎসব বা বন মহোৎসবের কেন করব? তাৎপর্য কী, কেন করবো? হচ্ছে গিয়ে দেখুন আমাদের ওভারঅল যদি আমরা দেখি মানে কান্ট্রি ওয়াইজ ফরেস্ট কাভার ওভারঅল যদি ন্যাশনাল ফরেস্ট কাভার যদি দেখি, সেটা স্টেট টু স্টেট ডিফার করে সাংঘাতিকভাবে। কিছু কিছু স্টেট আছে পাঞ্জাব হরিয়ানা যেখানে 6.5 অ্যাপ্রক্সিমেটলি, তার থেকেও কম আছে মানে কি ফরেস্ট কাভার? ফরেস্ট কাভার যেখানে গাছ থাকে না তাকেই তো মরুভূমি বলি না, যেখানে পার্সেন্টেজ অফ স্টেটে যতটুকু জায়গা আছে তার পার্সেন্টেজ অফ এরিয়া ফরেস্ট কাভার কিছু কিছু জায়গাতে প্রচণ্ড কম। 10% পার্সেন্টেজ অফ ফরেস্ট কাভারের নিচে যদি যেগুলো জায়গা বললাম পাঞ্জাব হরিয়ানা ইউপি বিহার, এই জায়গাগুলোতে 10%-এর নিচে আছে মানে ফরেস্ট কাভার। আবার যদি আমাদের হাইয়েস্ট কোন জায়গাতে আছে আমি যদি বলি, তাহলে ধরুন টোটাল এরিয়া হিসাবে মধ্যপ্রদেশ আছে। আর পার্সেন্টেজ অফ এরিয়া আন্ডার ফরেস্ট কাভার যদি বলুন, তাহলে আমি বলতে হবে যে সবচেয়ে বেশি অ্যামং দ্য স্টেটস মিজোরাম। আপনার স্ট্যাটিস্টিক্সগুলো আমার ভালো লেগেছে, আচ্ছা, কিন্তু আমি আমার দর্শকদের জন্য যেটা জানতে চাইছি, কোথায় হরিয়ানাতে নেই, মধ্যপ্রদেশে আছে, মিজোরামে আছে, ভেরি গুড, কিন্তু গাছটা আমরা কেন লাগাবো? গাছ টাছ কিছু কেটে পালং টালং বানালেই তো ভালো। না সেটা হচ্ছে গিয়ে সেটা আবার গাছ লাগাবো কেন? সেই বিতর্ক সেটা আমার চলে আসছে। দর্শকদের বলুন। আজকে যে বিষয়গুলো চলে আসছে যে গ্লোবাল টেম্পারেচার রাইজ যেটা, সেখানে বলা হয় যে যত গাছ থাকবে ততই সেই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করতে পারবে। অর্থাৎ যেটা হিট আইল্যান্ড যেটা সৃষ্টি হয়, সেই হিট আইল্যান্ড থেকে নিস্তার পাওয়ার জন্য একটা মানে পরিত্রাণের পথ হতে পারে সেই মানে বৃক্ষরোপণ যেটাকে বলা হয়। আর আমাদের এই সিজন যেটা হচ্ছে ধরুন এই মে মাস থেকে শুরু করে বা এপ্রিল মাসের শেষের দিক থেকে শুরু করে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত মনসুন চলছে, কম বেশি এই 4 থেকে 6 মাস পর্যন্ত কম বেশি বৃষ্টিপাত হতেই থাকে। তো এই বৃষ্টিপাতের জন্য যেহেতু গাছ লাগানো এবং বৃষ্টিপাত দুটোই কোয়েনসাইড করছে, অর্থাৎ গাছ লাগানে তার সার্ভাইভাল রেটটাও বেড়ে মানে বেশি থাকার সম্ভাবনা। মানে আপনি বলছেন এই সময়টাতে, এই মনসুনের সময়টাতে গাছ লাগালে গাছটা জল পেয়ে বাঁচবে। দিস ইজ এক নম্বর জিনিস। আর হচ্ছে গাছ কারণ দেখুন যেখানে ফরেস্ট কাভার নেই, কারণ যেটাকে বলা হয় ফরেস্টটাকে বলা হয় ক্রেডেল অফ বায়োডাইভার্সিটি। একটা শিশু যখন দুলনাতে থাকে 2 মাস 3 মাস দুলনাতে, সে দুলনাটা তার যেটা মানে থাকার জায়গা, বাচ্চাটার থাকার জায়গা, ঠিক একইভাবে আজকে ধরুন বিভিন্ন রকমের বন্যপ্রাণী বলুন, যদি জঙ্গল বেশি থাকে, গাছপালা বেশি থাকে, ফরেস্ট কাভার বেশি থাকে, তো অতএব বায়োডাইভার্সিটি বেশি থাকবে। তাহলে মুশকিল, ধরুন মশা, সাপ, ইঁদুর এগুলো না থাকলেই ভালো না। আপনি ধরুন আপনি দর্শকদের বলুন পয়েন্টটা। বিষয়টা হচ্ছে গিয়ে আপনি পৃথিবীতে বায়োডাইভার্সিটি বলছেন তো, হ্যাঁ, হোয়াই ডু ইউ নিড বায়োডাইভার্সিটি? তাহলে তো আমি গাছ লাগাবো না, আমি গাছ লাগাবো না। জৈব বৈচিত্র্য হচ্ছে তো ভালো জিনিস। আপনি বলছেন মশা, আপনি কিছু না থাকলেই যেগুলো ভালো, আছে সাপ যেগুলো না থাকলেই ভালো, ইঁদুর না থাকলেই ভালো। সাপ সে ঠিকই আছে, মানে তর্কের খাতিরে আপনি বলতে পারেন যেগুলো মানে আমরা হিউম্যান বিং। আজকে ধরুন সেরকম একটা জায়গা ভাবুন যে কোনোভাবে আজকে যেহেতু মানে এন্টায়ার যেটা মানে ইকোসিস্টেম, তার মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী হিসাবে আমরা রয়েছি, মানুষ রয়েছি। আজকে ধরুন কোনো কারণে ধরুন ইমাজিন করতে পারি, বাস্তবে তো হচ্ছে না, ইমাজিন করতে পারি কোনো কারণে মানে ইন্টেলেক্ট অনুযায়ী মশা সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেল, ঠিক আছে, তো ওরা বলবে যে আমরা ছাড়া তো আর কারো থাকার দরকার নেই। যেভাবে আমরা আজকের দিনে আমরা ভাবছি যে মানুষ ছাড়া তো কারো মানে আমার যে স্বার্থে যার দরকার, ধরুন মাছ আমি খাই, মাছের দরকার, ধরুন আপনি মাংস খান, আপনি মাংসের দরকার, এছাড়া যেগুলোর দরকার নেই আপনার মশার দরকার নেই, আপনার সাপের দরকার নেই। অতএব সাপ না থাকলেই ভালো, সাপকে আপনি ভয় পান, অতএব না থাকলে সাধারণ ইকোসিস্টেম যেটাকে বলি আমরা, বাস্তুতন্ত্র যেটাকে বলি, সেখানে প্রত্যেকটা প্রাণীর এক একটা নিজস্ব ভূমিকা আছে, ঠিক আছে। একটা যেটা ফুড চেইন, যেটা খাদ্যকের যেটা সম্পর্ক, সেখানে প্রত্যেকের ভূমিকা আছে। এবং একটা জিনিস যদি মানে না থাকে, ইন দ্যাট কেস ফুড চেইনের মধ্যে ডিসরাপশন হয়ে যায়। তার মানে আপনি বলতে চাইছেন যে সাপকে যদি মেরে ফেলি, ইঁদুরের উপদ্রব বেড়ে যাবে। সেটাকে আমরা বিভিন্নভাবে আমরা ক্লাসের মধ্যে বলি, একটা সেই টপ ডাউন কাসকেড মানে ইকোলজিক্যাল কাসকেড বলে একটা বিষয় আছে। এই স্বল্প পরিসরে জিনিসটা বোঝানো যাবে না, তো এই কাসকেডটা ডিসরাপশন হয়ে যাবে।
তো সেরকমভাবে আমব্রেলা স্পিসিস আছে, কিস্টোন স্পিসিস আছে, সেরকমভাবে সে টপ না হতে পারে, ভাগ না হতে পারে, হুই ইজ অ্যাট দ্য টপ অফ মানে ফুড চেইন, সে মধ্যে 2 নম্বর বা 3 নম্বর পজিশনে থাকতে পারে, কিন্তু তার যদি অনুপস্থিতি হয় তখন এন্টায়ার মানে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনটা নষ্ট হয়ে যায়। তো আমি আপনার কাছ থেকে সাদা বাংলায় একটা জিনিস বুঝে ফেলেছি, খুব অল্প বুঝেছি, যে যদি আমরা এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে চাই সবাই মানুষেরা, তাহলে বাকি প্রাণী, গাছপালা, পশু পাখি যা আছে সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। 4-5টা মশাকে মেরে ফেললে, সাপকে মেরে ফেললে, ইঁদুরকে মেরে ফেললে, বাঘকে মেরে ফেললে, এইভাবে করলে আমাদের মানে একটা ব্যালেন্স, আপনি এটাই তো বলছেন, আমি এটাই বুঝেছি যে একটা ব্যালেন্স আমাদের নষ্ট হয়ে যাবে। এই ব্যালেন্সটার মধ্যে যেহেতু গাছপালাও আছে, সুতরাং গাছপালাকে আমাদের সংরক্ষণ করার জন্য এবং নতুন নতুন গাছপালা যাতে সৃষ্টি হয় তার জন্য বন মহোৎসবটা দরকার। না, আরেকটা ব্যাপারে আপনার কাছ থেকে বুঝেছি, আমি বলে যাচ্ছি দর্শকদের সুবিধার জন্য, যাতে ভুল হলে আপনি আপনার দুজনেই আমাকে বলবেন, যে গাছপালার যে ব্যাপারটা সেটা হচ্ছে গাছের আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইড যে আমরা তৈরি করছি বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রি থেকে, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, আমাদের গাড়ি চালাচ্ছি তার থেকে কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড তৈরি হচ্ছে, এইগুলোকে যে এর ফলে যে বাতাসের অক্সিজেনের লেভেলটা কমে যাচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, যার ফলে সূর্যের তাপগুলো আটকে যাচ্ছে, যাকে আমরা গ্রিন হাউস এফেক্ট বলি, এতে আমরা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবীটা ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে, গরম বাড়ছে, এটা তো সবাই জানেন। তো এখন এই গাছগুলো লাগালে পরেই তাহলে এই জিনিসটা আমরা ব্যালেন্স করতে পারি। হ্যাঁ, মানে আমি এটাই বুঝেছি আপনার কাছ থেকে। ঠিক আছে, আমি আপনার কাছে আবারও আসবো। শনিদেও চৌধুরী সাহেব, আপনাকে আমি একটা বলবো যে আপনি এই বন মহোৎসবের জন্য কি কি কাজ করছেন? वन महोत्सव में जैसे कि इस बार जो है हम लोगों ने जितने भी पब्लिक है, जैसे कि वर्ल्ड एनवायरनमेंट, ये तो खैर बहुत पीछे से चल रहा है, बायोडाइवर्सिटी जैसे मैंने आपको बताया जी, और एनवायरनमेंट डे भी आया था जी, और अभी वन महोत्सव आ गया। तो ये जितना भी रेनी सीजन में हमने पब्लिक को अपील किया है कि ज़्यादा से ज़्यादा हमारे तरफ आए। हमारे नर्सरीज़ में जो फॉरेस्ट के नर्सरीज़ हैं, अभी हमारे पास ऑलमोस्ट 3,79,000 सीडलिंग्स है हमारे पास पड़े हुए। हम अपील करते हैं पब्लिक को हम हमारे नर्सरी से आके वो लेके जाएं। लगाने वाले नहीं है और अभी तक हम लोगों ने 60,000 ऑलरेडी डिस्ट्रीब्यूट कर दिया है। पब्लिक आए हैं और बहुत ह्यूज स्केल पे उन लोग लगाते हैं। वो पिछले साल भी, मैं पिछले 2 साल से देख रहा हूँ, इसके पहले भी पब्लिक अभी कुछ ज़्यादा अवेयर होके वो आ रही है और लेके जाके वो लगा रही है। बट हम उनसे यही अपील करते हैं कि जितना भी वो सीडलिंग या सैपलिंग्स हमसे लेके जाते हैं, 100% सर्वाइवल पॉसिबल नहीं होता है। आप एटलीस्ट उसमें से 70% भी सर्वाइव करवा देते हैं तो वो बहुत बड़ा अचीवमेंट हो जाता है पब्लिक के लिए। तो यही पब्लिक से अपील रहेगा कि आप जितना से हो सकते हैं आप आए, हमसे उतने सीडलिंग लेके जाए। इस बार हम लोगों ने उसी को, जैसे आपने बोल रहे थे कि फेसबुक पे लोग लेके जाते हैं, उसको अपडेट करते हैं, हमने बोला कि ठीक है उसी चीज़ को आप थोड़ा कंस्ट्रक्टिव वे में चले जाइए। हमने फेसबुक पेज क्रिएट किया फॉरेस्ट डिपार्टमेंट ने, क्योंकि बहुत सारे लोग हमसे इंटरेक्ट करना चाहते हैं कि हम प्लांट लगाना चाहते हैं लेकिन सीडलिंग या सैपलिंग कहाँ से ले। उस फेसबुक पेज का आप एड्रेस बताइए। तो हमारा जो कछार फॉरेस्ट डिवीजन करके फेसबुक पेज हमने बनाया है, और वेरी सरप्राइजिंगली एड्रेस हमने जब वो कछार फॉरेस्ट डिवीजन का जो फेसबुक पेज बना, उस पर इतना ह्यूज लोगों ने अपना लव जताया कि लोग उसमें कंटिन्यूस कमेंट करते जा रहे हैं। नाम क्या है? कछार फॉरेस्ट डिवीजन नाम ही है उसका, उस फॉरेस्ट पेज का फॉरेस्ट डिवीजन, उसके नाम से हम फेसबुक पेज के, और हमने मोबाइल नंबर्स अपने रेंज ऑफिसर के जहाँ पे हमारे फॉरेस्ट नर्सरीज हैं क्रिएट किए हैं उनके दे दिए, और कंटिन्यूसली कॉल्स आ रहे हैं और बहुत सारे पब्लिक आगे आके वो लेके जा भी रही है। तो हमें लगता है कि इस तरह से हमने काफ़ी पब्लिक से कनेक्ट करके और एनकरेज करके उनको वो इस वन महोत्सव में, और ये 7 डेज़ का ही खाली हमने प्रोग्राम नहीं रखा है कि 7 डेज़ के बाद फिर आप कोई प्लांटेशन ना करें। हम वो चाहते हैं कि ये एक अवेयरनेस ही आप करते रहें कंटिन्यूसली। आप देखेंगे राजस्थान में जहाँ पे पानी नहीं है, कुछ नहीं है, वहाँ पे भी पब्लिक कोई सीज़न या कुछ नहीं मानते हुए भी वो लगाती है और उस चीज़ को हरा भरा कर रही है। तो ये तो असम इज़ ब्लेसेड है, और स्पेशली बराक वैली जहाँ पे इतना रेनफॉल होता है, जहाँ आपका ऑलमोस्ट मार्च तक ये रेनफॉल कंटिन्यू चलते रहेगा। तो आप फॉरेस्ट डिपार्टमेंट के पास इनफ सैपलिंग्स है, इनफ चीज़ है, आप जब भी आएंगे हमारे पास हम आपको फ्री ऑफ कॉस्ट वो पूरा सैपलिंग्स हम आपको देते हैं। वाह, बढ़िया है। ठीक है, चलिए एक चीज़, मेरे पास एक रिपोर्ट है जी, इंडियन स्टेट ऑफ फॉरेस्ट रिपोर्ट IFSR जी, 2019 का रिपोर्ट है। इसमें बता रहा है कि 2017 से कुछ इंक्रीज तो हुआ है, लेकिन नॉर्थ ईस्ट कंटिन्यूज टू लूज फॉरेस्ट। मैं बताऊं आपको, जैसे
हमारा जो टॉप में है परसेंटेज ऑफ टोटल एरिया, अगर टोटल लैंड एरिया और फॉरेस्ट कवर कितना है इसका अगर परसेंटेज लेंगे तो मिजोरम टॉप में आता है 85.41%, अरुणाचल सेकंड आता है 79.63, मेघालय 76% आता है, मणिपुर 75, नागालैंड भी 75। असम का कवरेज तो मुझे मिल रहा है 36। जी जी। तो नॉर्थ ईस्ट के ये जितने स्टेट मैंने बताया, मिजोरम, अरुणाचल, मेघालय, नागालैंड, ये सब के बीच में ही तो असम है। असम 36% पे क्यों पड़ा है आपको? आप तो डीएफओ है, क्या क्या दिखता है आपका अंदरूनी बात क्या है? बहुत अच्छा आपने क्वेश्चन पूछा है, बहुत ही राइट क्वेश्चन, बहुत साइंटिफिक क्वेश्चन है कि आपने जो क्वेश्चन किया है कि इतने इतने परसेंटेज जो अलग अलग स्टेट वाइज नेबरिंग स्टेट्स में आपके नेबरिंग स्टेट में आता है। अब हम लोग देखते हैं कि परसेंटेज कवर जो हम लोग इंक्रीज करने की जो कोशिश कर रहे हैं, आज असम में 36% है। उस 36% में आप देखेंगे कि जो आपका स्पेशली आप जिस रिपोर्ट का अभी आपने IFSR का जो किया है उसमें आप देखेंगे कि उसको भी कैटेगराइज कर दिया है वेरी डेंस फॉरेस्ट में, मीडियम डेंस फॉरेस्ट में और ओपन फॉरेस्ट में। वेरी डेंस फॉरेस्ट का मतलब होता है कि आप 70% तक आपको उसका कैनोपी डेंसिटी होने पे, मतलब कि पूरा जो कैनोपी है पेड़ वो पूरा क्लोज होने पे वो आ जाएगा आपका वेरी डेंस में, वो इंक्रीज हो रहा है। यस एग्जैक्टली, 0 से 40 आने पे वो मीडियम डेंस में है। तो आसाम का जो आप डेंस फॉरेस्ट है वो अच्छा कवर है एज कंपेयर टू जितने भी आपने ये किया है, सब में डेंस फॉरेस्ट का जो आप रिकॉर्ड देंगे वो डिक्रीज होते जा रहा है। तो हमारा जो मेन एम है कि ठीक है परसेंटेज तो बढ़ना चाहिए लेकिन क्वालिटी ऑफ फॉरेस्ट भी साथ साथ इंक्रीज होना चाहिए। आप जितना फॉरेस्ट तो बढ़ रहा है लेकिन घट रहा है मॉडरेट फॉरेस्ट। यस हम अब फॉरेस्ट डिपार्टमेंट वहीं पे स्टेप इन करके जो इस बार जैसे कछार फॉरेस्ट डिवीजन का, अगर मैं बीइंग अ डीएफ ऑफ कछार फॉरेस्ट डिवीजन अगर मैं इसका एग्जांपल लूं तो आपने बहुत सही बोला है कि वो जो डिक्रीज होने के बहुत सारे रीजंस है। या तो जैसे आप इंक्रोचमेंट होता है, फॉरेस्ट फायर होता है, पब्लिक को बताना चाहिए, पब्लिक उसका समझ जाए। एग्जैक्टली, फॉरेस्ट फायर होता है, आपका इंक्रोचमेंट होता है, इलीगल फेलिंग होता है हमारे यहाँ पे, जो कि हम डिनाई नहीं कर सकते हैं। इतना ह्यूज कछार डिस्ट्रिक्ट में आप देखेंगे 50 ऑलमोस्ट हम लोगों का 58% ज्योग्राफिकल एरिया फॉरेस्ट लैंड है, जिसमें कि आपका जो है ऑलमोस्ट 4% आपका डेंस फॉरेस्ट है, बाकी 47 और 46% आपका आता है। यहाँ पे फॉरेस्ट फायर ह्यूज लेवल पे, उससे हमारे फॉरेस्ट बहुत सारे नष्ट भी हो जाते हैं। अभी कुछ दिन पहले बागजान में देखिए यस बहुत सारा बायोडाइवर्सिटी खराब हो गया। हाँ बोलिए। तो उसी तरीके से हम लोग चाहते हैं कि अभी जैसे कि इस सीजन में कछार फॉरेस्ट डिवीजन ने 500 हेक्टेयर प्लांटेशन, मतलब ऑलमोस्ट 12 लाख, अगर हम उसको ट्रांसलेट करते हैं 12 लाख सीडलिंग्स हम लोग फॉरेस्ट डिपार्टमेंट ऑन डिफरेंट स्कीम, जैसे कैंपा का स्कीम हो गया, हमारा फ्रेंच प्रोजेक्ट का, उसके तहत हम लोग लेके उस मीडियम डेंस फॉरेस्ट को डेंस फॉरेस्ट में या ओपन डेंस फॉरेस्ट को मीडियम डेंस फॉरेस्ट में कन्वर्ट करने की कोशिश कर रहे हैं। और साथ ही साथ जितना भी इलीगल चीजें हैं, चाहे वो फॉरेस्ट फायर है, कछार डिवीजन में होता है, जूम कल्टीवेशन से होता है, फेलिंग ऑफ ट्रीज भी होता है, हम जितना स्ट्रिक्टली उसको मॉनिटर करने की कोशिश कर रहे हैं। हम यहाँ पे सबसे फर्स्ट टाइम कछार डिवीजन में पूरे आसाम में हम ड्रोन का यूज किए हैं मॉनिटर करने के लिए। एंड हमारे मिनिस्टर सर परिमल शुक्लवैद्य सर, उन्होंने काफी एनकरेज किया है। एंड वेरी दिस थिंग बहुत रिसेंटली, अभी वो इनॉग्रेट नहीं हुआ, मिनिस्टर सर में भी कछार डिवीजन में उसको इनॉग्रेट करेंगे। 3 ड्रोन हमने खरीदा है पूरे आसाम के लिए, क्योंकि आपका इतना ह्यूज फॉरेस्ट एरिया और इतना हिली फॉरेस्ट एरिया, जब तक आप चीज को मॉनिटर नहीं करेंगे आप उसको मेजर नहीं कर सकते हैं। जस्ट आपके फॉरेस्ट स्टाफ चल के इतना ह्यूज एरिया मैनेज करना मुश्किल है, इसलिए आपको टेक्नोलॉजी का हेल्प लेना बहुत जरूरी पड़ जाता है। तो अभी हम कछार डिवीजन में अभी हमारे पास ड्रोन है, जिससे हम अलग अलग एरिया हम अच्छे से मॉनिटर कर पाते हैं। उसके कारण हमने लास्ट ईयर हमने 55 हेक्टेयर हमने एनक्रोचमेंट से मुक्त किया था रजनीखाल एरिया में। अच्छा। तो इस तरीके से जो जितना हो सकता है हम उतना मैक्सिमम हमारे एरिया जो डैमेज होगा हम उसको वापस रिक्लेम करने की कोशिश। लास्ट 2 इयर्स में फ्रॉम अगर IFSR की बात करें तो 2017 से 2019 में बीच में कुछ इंक्रीज हुआ है या डिक्रीज हुआ है फॉरेस्ट के बारे में कछाड़ में? कछार फॉरेस्ट डिवीजन का आप बात करेंगे तो डिक्रीज इंक्रीज बहुत मिनिमल है, बहुत ही मिनिमल है, उसको ट्रांसलेट करेंगे। बट अगर आप कछार डिवीजन का अगर मैं आपको डेटा देता हूं तो हमने जो एरिया वापस लिया है ऑन डिफरेंट, जैसे कि एनक्रोचमेंट वाला मैंने आपको दिया, वो लास्ट ईयर हमने 55 हेक्टेयर रिक्लेम कर लिया है। दैट 55 हेक्टेयर इज अ बिग थिंग। उसके बाद उसके लास्ट ईयर हमने 35 प्लस 45 हेक्टेयर हमने फिर से रिक्लेम किया थ्रू एनक्रोचमेंट ही। तो टोटल 100 हेक्टेयर हमने वापस रिक्लेम कर लिया। और ये प्लांटेशन तो हम लोग जो साइमल्टेनियसली 500 हेक्टेयर हमने बोला है वो तो बताया, तो डेफिनेटली ये सब ऐड कर देगा
ऑलरेडी एग्जिस्टिंग इसमें हम चाहते हैं कि उससे डिक्रीज ना हो, क्वालिटी क्वांटिटी तो ठीक है जो भी रहेगा, लेकिन क्वालिटी भी हमारे बराबर फॉरेस्ट रहे। का अच्छा ही रहे। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। मैं आपके पास फिर आऊँगा। পার্থঙ্কর চৌধুরী সাহেব, উনি একটা কথা বলেছেন, এই যে ইলিগ্যাল ফেলিং বা অনেক লোক, আমার মনে হচ্ছে ওনার সাথে কথা বলে, যে অনেক যারা সাধারণ সরল লোক যারা জঙ্গলের পাশে আছে, যেটা খুব সম্ভবত মডারেট, যারা মডারেটলি ডেন্স ফরেস্ট যেগুলো, তার পাশে যেগুলো মানে বসতি থাকে, সেখান থেকে ট্রি টেলিংগুলো বেশি হয়। আর এনারা যেটা ওই প্ল্যান্টেশন করেন সেটা ওপেন ফরেস্টের কাছাকাছি করেন। তো এই যে মানে ফেলিং অফ ট্রিজ বা জঙ্গল জ্বালিয়ে দেওয়া বা জুম কাল্টিভেশন ইত্যাদি যাই হোক না কেন, লোকে অনেক সময় আইনের অজ্ঞতার থেকেও করে। আপনি কিন্তু আমাদের দর্শকদের একটু মানে মিনিমাম সংক্ষেপে বলতে পারবেন যে মানে কি কি জিনিস করা যায়, যায় না, নিষিদ্ধ, আইনত দণ্ডনীয়, ছোটোখাটো দুই একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দুটো কথা আমার আপনার উত্তরে যাওয়ার আগে দুটো কথা আমি আগে বলে নিতে চাইছি। নিশ্চয়ই, নিশ্চয়ই। যেটা আপনি আমার ডিএফও সাহেব যেটাকে বললেন যে 36% যেটা আসামের ক্ষেত্রে, তো সেই 36% এবং ট্রি কাভার যদি আমরা নিই সেটা আবার 1.99 মানে ধরুন 2%। তো সেই 36-এর সঙ্গে আরও 2% নিলে পরে আসামের ফরেস্ট কাভার হচ্ছে গিয়ে 38%। হোক না, মেঘালয় ঠিক আছে। না, সে ঠিক আছে, কিন্তু আপনার দেশে মানে গোটা দেশের জন্য যেখানে বলা আছে যে আমরা যেটা মানে সেন্ট্রাল যেটা মিনিস্ট্রি অফ মানে এনভায়রনমেন্ট থেকে আমরা যেটা ধরা হয়, যে টার্গেট রাখা হয় যে ন্যাশনাল অ্যাভারেজ যেন 33% ফরেস্ট কাভার থাকে। আমি যেটা বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি, আস্থা দেশে আপনার দিল্লি থেকে বলছে পুরো দেশে 33% শুড বি দ্য ফরেস্ট কাভার। হ্যাঁ, কিন্তু তার ক্ষেত্রে ন্যাশনাল অ্যাভারেজ আজকের দিনে কত রয়েছে? 21.67, 25 না, 21.67 রয়েছে। ঠিক আছে, তো এই ন্যাশনাল অ্যাভারেজের তুলনায় বা যেটা টার্গেটেড ন্যাশনাল অ্যাভারেজ 33%, তার চাইতে আমরা প্লাস পয়েন্টে রয়েছি। সেটা ঠিক, আপনি যেটা বলেছেন মিজোরাম বেশি রয়েছে, সেটা আমি আপনার সাথে একমত নই। কোন স্টুডেন্ট একদম খারাপ নম্বর পাবে। হরিয়ানা, রাজস্থানে তো ডেজার্ট, ওরা 80% করতে পারবে না। আমি বলছিলাম আমার মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরে যদি 80% বেশি থাকে, আসাম তো হরিয়ানাতে নয়, আসাম তো রাজস্থানে নয়। আমার প্লাস আসামে কেন 30%? আমাদের সেটা ঠিকই আছে, আমাদের 36 না 38 যেটা এক্সেল ফিগার হবে না, 38 যেটা আছে দ্যাট শুড বি এনহ্যান্স, এটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। সেই জায়গাতে বিতর্ক নেই, সেই জায়গাতে আমি একমত, কিন্তু ন্যাশনাল এভারেজ থেকে প্লাসে আছে আমরা, এটা আমরা আমাদের একটা স্বস্তির দিক, সেই জায়গাটা আমি বলতে চাইছি 1 নম্বর। আর যেটা বলছি আর সেটা বাড়াতেই হবে, বাড়াতে গিয়ে যেটা বলতে হয়, যে প্রশ্নটা আপনি বলেছিলেন যে লোকের অজ্ঞতা বা সেই মানে আইনকানুনগুলো সময় তো কমে এসছে, যেটা হচ্ছে গিয়ে ফরেস্ট রিলেটেড যদি আমরা আইনগুলো কি কি রয়েছে আমরা দেখবো যে আসাম আইনের সেগুলো আমি নামগুলো বলছি, যেগুলো কিছু গ্রে এরিয়াও রয়েছে যেগুলো মানে অ্যাড্রেস করা দরকার আর কি। যেমন ধরুন 1891 সালে প্রথমে যেটা আসাম ফরেস্ট রেগুলেশন ছিল, তারপরে ধরুন ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট যেটা 1927 হয়েছে, তারপর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হয়েছে 1980-তে, যেটা রিভাইজ করা হয়েছে 1988-এ, মানে 88 ইংরেজিতে রিভিশন হয়েছে। তারপরে রয়েছে যে শিডিউল ট্রাইব এবং আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স, যেটা রিকগনিশন অফ মানে ওদের অধিকার, যেটা রিকগনিশন অফ দেয়ার রাইটস, যেটা অ্যাক্ট, যেটা এটা 2006। তো এই সবগুলো আইনের মধ্যে বিভিন্ন, আমি ডিটেলসে যাচ্ছি না, সংক্ষেপে যেটা বলে দিচ্ছি যে ফরেস্টের মধ্যে 2 ধরনের লোক বসবাস করে। ফরেস্টের যেরকমভাবে প্রত্যেকটা দ্যাট ইজ আপনার প্রোটেক্টেড এরিয়া বলুন, সেঞ্চুরি, ন্যাশনাল পার্ক বা রিজার্ভ ফরেস্ট বলুন, কোর এরিয়া থাকে, বাফার এরিয়া থাকে, কেন্দ্রের জায়গা কিছু, মধ্যের কিছু জায়গা, তার পরিধির কিছু জায়গা। পরিধি জায়গাগুলোতে যেখানে উনি বলেছেন ওপেন এরিয়া, তো কিছু লোক থাকে। এবং গোটা দেশেই যেরকমভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, আপনার কাছাড় বা বরাক উপত্যকাতেও জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আজকে শিলচর শহরের পরিধি আজকে থেকে 50 বছর আগে যা ছিল, আজকের দিনে অনেক পরিধি বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে যখন লোকগুলো যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, তখন ওরা মানে প্রেশারটা কার উপর গিয়ে পড়ছে? প্রেশারটা অবভিয়াসলি ফরেস্টের উপর গিয়ে পড়ছে। যেটা আমি বলছিলাম, 2 ক্যাটেগরির লোক থাকে, যেটা ফরেস্ট ভিলেজ, যেটা এই আইনগুলো মোতাবেক ফরেস্টে কিছু লোক থাকতে পারবে, যেটা শিডিউল কাস্ট ইত্যাদি আছে, ওরা থাকবে। ফরেস্টেই ওদেরকে থাকার জায়গা করে দিয়েছে 1 নম্বর। এবং ওরা যেহেতু থাকবে, দে হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস। ওরা যেহেতু ফরেস্টকে যেহেতু জায়গাতে থাকে, ওরাও ফরেস্টের
ফরেস্টকে বিনিময়ে কিছু দেবে, তার জন্য ফরেস্টের দেখভাল করবে এরা। ওরা দিচ্ছে না না, শিডিউল ট্রাইব এরিয়াতেই আমি আপনাকে কথাগুলো বলছি স্ট্যাটিস্টিক দিচ্ছি, শিডিউল ট্রাইব এরিয়াতেই ফরেস্ট কভার কমে যাচ্ছে। আমি যে বিষয়টা বলছি, শিডিউল ট্রাইব এরিয়াতে আপনি বলছেন কমে যাচ্ছে, কিন্তু ইউনিফর্ম তো আপনার ডাটা হবে না, হয়তো বা একটা লোকালাইজ কোনো জায়গার জন্য হতে পারে। যেটা হচ্ছে গিয়ে ফরেস্টের দুটো ক্যাটেগরির লোক থাকে, একটা হচ্ছে গিয়ে ফরেস্ট রিকগনাইজ পিপুল যারা থাকে, আর ফরেস্ট মানে আমাদের সান্নিধ্য চৌধুরী বা তাদের সহকর্মী তাদের নলেজে নেই সেরকমভাবে আরও কিছু লোক কিন্তু ফরেস্টে থাকে, সে বসবাস করে। তো যেটা অবজারভেশন থেকে আমাদের যেটা অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলছি, কারণ আমিও তো ব্যক্তিগতভাবে গত ধরুন 20-25 বছর থেকে মানে এই কাছারে কাজ করছি। তো যে জায়গাগুলো যেখানে ধ্বংসগুলো বেশি হচ্ছে সেখানে যারা মানে গভর্নমেন্ট রিকগনাইজড ফরেস্ট ভিলেজ যেগুলো জায়গা, সেই জায়গাতেই কিন্তু ধ্বংস বেশি হচ্ছে। রজনী খাল কিছুদিন আগে উচ্ছেদ হলো, কি মানে কে বা কারা ছিল। আজকে রজনী খাল এরিয়াতে শর্টলি একটা মিনি জু কাম দ্যাট ইজ অ্যানিম্যাল রেস্কিউ রিহ্যাব সেন্টার হবে, ভালো জিনিস। কিন্তু রজনীখাল এরিয়াতে কি এবং তার চারপাশ এরিয়াতে কী পরিমাণে ধ্বংসলীলা চালিয়ে গেছিলো আমি বাকি ডিটেলসে বলছি না। শিডিউল কাস্ট এরিয়াতে আপনি বলছেন, শিডিউল কাস্ট যারা কিছু কিছু জায়গাতে হতে পারে সেটা আমি মানি, আবার যেটা দরকার সেই জায়গাটা দরকার হচ্ছে গিয়ে যে এই জায়গাগুলোতে যেখানে মানে ছোটো ছোটো পকেট যেখানে ড্যামেজ বা ডিস্ট্রাকশন বেশি হচ্ছে, সেই জায়গাগুলোকে মানে সেই রিপেয়ার করার জন্য, ড্যামেজ রিপেয়ারিংয়ের জন্য সেই জায়গাগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটিস বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বেশি ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে যদি আমার সান্নিধ্য চৌধুরী আছেন, যদি ইনিশিয়েটিভ বেশি নেওয়া হয় হয়তো বা মানে জনজাগরণ একটু বেশি হতে পারে। আরেকটা জিনিস দেখুন, ফরেস্ট প্রডিউস যদি আমরা বলি, ফরেস্ট প্রডিউস যেমন বালি মহাল বা পাথর মহাল ইত্যাদি আছে ফরেস্ট প্রডিউস, তো সেই জায়গাগুলো থেকে সরকার প্রচুর রেভিনিউ পাওয়ার সুযোগ রয়েছে, এটা একটা দিক আছে। আবার কিছু কিছু জিনিস আছে ফরেস্টকে যেগুলোকে যেটা উনি ভালো বলতে পারবেন, যেটাকে ওনাকে জাবরা মানে স্থানীয় ভাষায় যেটাকে জাবরা মহাল বলা হয়, ইংরেজিতে যেটাকে সান্ড্রি আইটেমস বলা হয়। তার মধ্যে ধরুন গন্দি কচু আছে, শুকচিনি আছে, আপনার ঝাড়ু, ঠিক আছে, প্রচুর প্রচুর পরিমাণে ঝাড়ু আপনার বরাক উপত্যকা থেকে বাইরে চলে যাচ্ছে সেই ইউপি বিহারে, তারপর ওখানে প্লাস্টিকের একটা ডান্ডা লেগে আসলে আপনি সেটাই কিনছেন 70 টাকা দিয়ে 80 টাকা দিয়ে, আপনার জিনিস চলে যাচ্ছে বাইরে। তার মানে এই জায়গাগুলো থেকে সরকার যেগুলো রেভিনিউ পাওয়ার কথা ছিল সেই জায়গা সেটাকে যদি স্ট্রিমলাইন করা হয়, মানে এই আইনগুলো যেগুলো বলছিলাম সেই আইনগুলোকে যদি একটু ঘষা মাজা করা হয় তাহলে সরকারের রেভিনিউ বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এই কথাটাই আমি সংক্ষেপে ঠিক আছে, আমি বুঝে ফেলেছি আপনার কথাটা। মোটামুটি আমি বুঝেছি একটা জিনিস, যে বিষয়টা অত্যন্ত বিস্তৃত এবং জটিল। আমাদের সময় শেষের দিকে চলে এসছে, তো আমি সান্নিধ্য চৌধুরী সাহেবের কাছে যাচ্ছি। যে একটা ব্যাপার ছিল, তখন প্যারিস ক্লাইমেট ট্রিটি একটা হয়েছিল, যাতে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে কমিটমেন্ট করা হয়েছিল বোধহয় অ্যারাউন্ড 33% ফরেস্ট কভার আমরা নিয়ে আসবো। তার থেকে আমরা অনেক পেছনে আছি। আমি আপনাকে অল ওভার ইন্ডিয়ার কথা বলছি না, ওই পয়েন্টেই আবার আপনি করছি যে ধরুন আসামের চারপাশে নর্থ ইস্টার্ন স্টেটসে এত বেশি ফরেস্ট কভার, আমাদের ফরেস্ট কভারটা কম। আমি সেটাও জিজ্ঞেস করছি না, আমি শুধু বলবো যে কাছাড়ের ফরেস্ট কভারকে ইমপ্রুভ করার জন্য কি অ্যাপিল আপনি করবেন দর্শকদের? আপনি कछार फॉरेस्ट डिवीजन को अभी इम्प्रूव करने के लिए, जैसे कि मैंने बताया था, इतना 58% हमारा ऑलरेडी कछार डिस्ट्रिक्ट में फॉरेस्ट कवर है। अब ये फॉरेस्ट कवर को इंक्रीज़ करना तो एक हमारा उद्देश्य है, लेकिन उसकी क्वालिटी भी इक्वली इम्प्रूव करना हमारा सबसे बड़ा चीज़ आ जाता है। तो इस बार जो है 2021 में जो है ऑलमोस्ट हम लोग 500 हेक्टेयर का प्लांटेशन ऑलरेडी हम स्टार्ट कर दिए हैं, वो काम स्टार्ट हो चुका है, जो मैंने पहले बताया था कि वो ट्रांसलेट होता है ऑलमोस्ट 12 लाख सीडलिंग्स हम अपने जितने भी प्लांट्स में वो हम लोग लगा रहे हैं आउटसाइड फॉरेस्ट एरिया। ये तो फॉरेस्ट एरिया हो गया जो फॉरेस्ट डिपार्टमेंट जनरली करता है। आउटसाइड फॉरेस्ट एरिया जो हम पब्लिक को अवेयर करके जितना भी हम लोग दे सकते हैं पब्लिक को, पब्लिक से क्या सपोर्ट चाहिए आप? पब्लिक से हम लोग ऑलमोस्ट हम लोग जो उनको जितना भी सीडलिंग होता है हमारे नर्सरी से आके आप लेके जाइए, एंड वो सब फ्री ऑफ कॉस्ट है। और कभी भी आपको, जैसे कि मैंने जैसे इसके पहले भी बताया था कि कछार फॉरेस्ट डिवीजन हमारा, आप हमसे कांटेक्ट कीजिए। अगर आप रेंज ऑफिस में जाते हैं या मेरे ऑफिस में आते हैं या आप हमारे फेसबुक पेज के थ्रू आप हमसे कॉन्टैक्ट करके और जितना सीडलिंग या सैपलिंग्स होता है आप लेके जा सकते हैं, और हमें भी टैग कर सकते हैं उसमें। और होपफुली कि जो फॉरेस्ट एरिया तो जो अंदर में है, लेकिन आउटसाइड फॉरेस्ट एरिया अगर हम बढ़ा सकते हैं कछार डिस्ट्रिक्ट का, तो हमारे लिए ही बहुत अच्छा होगा। क्योंकि आजकल जैसे सर ने ऑलरेडी बताया था कि ग्लोबल वार्मिंग एक बहुत बड़ा कंसर्न हो गया है।
आप लोग तो सर देखें, मैं तो यहाँ पे 3 साल से हूं, लेकिन अगर आप लोगों से जो यहीं के नेटिव्स हैं, आप लोग बोलेंगे कि पिछले 30 इयर्स में किस तरह से कंटिन्यूसली राइज होते जा रहा है। अभी वेरी लेटेस्ट जैसे सर ने बोला था कि ग्लोबल वार्मिंग इतना बड़ा कंसर्न हो गया आर्कटिक में, जो कि बहुत ही ठंडा, बहुत ही ज़्यादा, वहाँ पे टेम्परेचर हाईएस्ट चला गया है। तो कछार जैसे डिवीजन में कंटिन्यूसली जो राइज होते जा रहा है टेम्परेचर, आगे में जाके बहुत ही मुश्किल हो जाएगा आगे वाले जनरेशन के लिए। तो इसीलिए हमें प्लांटेशन, जो कि एक कार्बन सिंक कहलाता है, वो कार्बन को खींच के अपने इसमें एसिमिलेट कर लेता है। बहुत बहुत ईजी तरीके से नेचर ने वो हमें दिया है। हम इतने सारे तरीके खोज रहे हैं कि किस तरह से हम कार्बन डाइऑक्साइड निकाल ले अपने वायुमंडल से, जिससे कि हमारा जो एनवायरनमेंट है वो ठंडा हो जाए, थोड़ा सा काम हो जाए। प्लांट, एक सिंगल प्लांट सबसे ईजी दिया हुआ नेचर का ये है। आप एक चीज़ लगाइए, मे बी आफ्टर 10 ईयर्स 20 ईयर्स वो बहुत ही कार्बन एस्टिमेट कर लेगा और यहाँ का जो टेम्परेचर वो मेंटेन रह सकता है। तो यही पब्लिक से मेरा अपील है कि आप आगे आइए, फॉरेस्ट डिपार्टमेंट के साथ जितना भी सीडलिंग सैपलिंग्स आप चाहिए हमसे लेके जाइए और उसे आप मेंटेन कीजिए। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, কারণ আর সময় একদম নেই। আমরা যেটা বুঝলাম সংক্ষেপে এক কথায়, যে পরিবেশকে সুস্থ রাখতে গেলে, আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে আমাদেরকে গাছ লাগিয়ে যেতে হবে এবং সমস্ত পশু প্রাণী সব যা ব্যালেন্সটা যেটা ইকোলজিক্যাল আছে, সেই ব্যালেন্সটাকে আমাদের মেনটেন করতে হবে। সেই ব্যাপারটা আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম। আর আমাদের অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য।